Assalamu alaikum everyone. Welcome to our today's live. As usually, সবার কাছে জানতে চাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আর আজকে আলোচনার বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে IELTS স্পিকিং। আমরা IELTS স্পিকিং এর লাইভ সেশন শুরু করেছি। আম যদিও আমাদের গত ২ তারিখে একটা সেশন হওয়ার কথা ছিল, but due to some inconveniences we were not able to hold that. We're sorry for that. By the way, just let me know whether you can hear me clearly or not. আমাকে শুনতে পাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিব। And yeah, we are going to have a fantastic live today, inshallah. আজকে আমরা IELTS speaking test সম্পর্কে জানবো, মার্কিং ক্রাইটেরিয়া, দেন টেস্ট ফরম্যাট, এগুলো নিয়ে গত সেশনে আলোচনা হচ্ছে এবং একটা প্রসেস আমরা দেখেছিলাম, 6 স্টেপ প্রসেস, যার মাধ্যমে আমরা একটা আনসার খুব চমৎকারভাবে বিল্ড করতে পারি। সেটা নিয়ে কথা থাকছে। একটা বিষয় স্কিপ করেছিলাম, দ্যাট ওয়াজ স্ট্র্যাটেজি টু লার্ন ভোকাবুলারি। আজকে এই স্ট্র্যাটেজিটা নিয়ে শুরু করব, যে একটা কোন স্ট্র্যাটেজিটা ফলো করলে, there are many strategies to learn vocabulary, বাট আজকে আমরা একটু চেষ্টা করব দেখার জন্য যে কিভাবে শেখা যায় ভোকাবুলারিটা আর কোন ওয়েতে শিখলে বেটার হবে। আমি কোন প্রসেসটা ফলো করেছি IELTS স্পিকিং এর ভোকাবুলারি শেখার ক্ষেত্রে এবং সেটাকে কাজে লাগানোর ক্ষেত্রে। I've already got a comment from Sadman Rahman Sadaf. Yeah, we can hear. Thank you very much for your confirmation, Sadaf sir. Okay, people are joining. Good to see. আর এর মধ্যে আমি একটু সময় নিয়ে নিচ্ছি। Give me a moment so that I can share the live from my account. Just a minute. By the way, আজকের লাইভটাতে আমরা IELTS স্পিকিং টেস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে বেসিক্যালি ফোকাসটা করব আমরা কিভাবে ভোকাবুলারি শিখলে IELTS স্পিকিং টেস্টে কাজে লাগাতে পারি এবং আনসার দেওয়ার যে প্রক্রিয়াটা আমরা এর আগে শিখেছিলাম, 6 স্টেপ প্রসেস, সেই প্রসেসটা আজকে আমরা একটু রিভিউ করবো আমরা ইনশাআল্লাহ। These lives are not, এই লাইভগুলো থেকে কোনো বেনিফিট পাচ্ছি কিনা একটু যদি কাইন্ডলি জানিয়ে দেই, তাহলে আমরা বা অন্য কোন বিষয়গুলো হচ্ছে আমরা ফোকাস করতে যাচ্ছি IELTS স্পিকিং এর। If you just let us know, we can take care of it as well. Wait a minute. Okay. Thank you very much everyone for joining us. আজকের বিষয়টা এন্টায়ারলি IELTS স্পিকিং টেস্ট নিয়ে। আমি গত সেশনে একটা ছোট্ট পার্ট মিস করেছিলাম, দ্যাট ওয়াজ স্ট্র্যাটেজিজ টু লার্ন ভোকাবুলারি। আজকে এই বিষয়টা নিয়ে ফার্স্টলি আলোচনা করার চেষ্টা করব। তো লেটস জাম্প ইনটু আন ডিসকাশন। চলুন হচ্ছে শুরু করা যাক আজকের ডিসকাশনটা। ফার্স্ট অফ অল আমরা IELTS স্পিকিং টেস্ট নিয়ে জানতে যাচ্ছি আজকে। স্পিকিং টেস্ট ফরম্যাটটা নিয়ে ফার্স্ট একটু আলোচনা করব, যদিও গত লাইভ সেশনটাতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। জাস্ট টু রিমাইন্ড ourselves and just to remember what is the format. Marking criteria আরেকবার একটু দেখে নিব, and a process to build winning answer, and finally strategies to learn vocabulary session. I got a comment from Afroza Aman, ma'am, inspiring session. Thank you very much for your inspiring comment as well. Okay, আজকে ছুটির দিন, অনেকে ব্যস্ত আছি, তারপরও যারা ঘরে বসে আছে, we can make it productive, make the time productive. By the way, আমরা IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট সম্পর্কে গত সেশনে ধারণা পেয়েছিলাম যে এখানে 3টা পার্ট থাকে। We usually get 3 parts in IELTS স্পিকিং টেস্ট. First one is part 1. এই part 1 এ আমরা কিছু ফ্যামিলিয়ার টপিকের উপর কোয়েশ্চেন্স পেয়ে থাকি। We get some questions on familiar topics. ফ্যামিলিয়ার টপিকসগুলো কীরকম? For example, hometown, leisure activities, movies, sports, books, many other things actually, family, weather, অনেক ফ্যামিলিয়ার টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। পার্ট 2, যে পার্টটাকে বলা হয় কিউকার সেকশন অথবা ইন্ডিভিজুয়াল লং রান, এখানটাতে বেসিক্যালি আমাদেরকে একটা টপিক দেওয়া হয় আর এই টপিক নিয়ে কথা বলতে সময় দেওয়া হয় 1 মিনিট প্রিপারেশন নিতে। তারপরে আমাদেরকে 1 থেকে 2 মিনিটের মতো কথা বলতে হয়। অ্যান্ড দিস পার্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য টাফেস্ট পার্ট অফ IELTS স্পিকিং। এই পার্ট থেকে সবচেয়ে টাফেস্ট পার্ট ধরে নেওয়া হয় IELTS স্পিকিং টেস্টে। অ্যান্ড ফাইনালি পার্ট 3, পার্ট 3টাকে বলা হয় ডিসকাশন সেকশন, যেখানে আমরা পার্ট
2 এর যে টপিকটা থাকে সেই টপিক রিলেটেড ফার্দার কিছু কোয়েশ্চেন্স পেয়ে থাকি এখানটাতে আসলে। অ্যান্ড মার্কিং ক্রাইটেরিয়া 4 টা মার্কিং ক্রাইটেরিয়া আমরা দেখেছিলাম। ফার্স্ট ওয়ান ইজ ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, second one is grammatical range and accuracy or lexical resource, and the last one is this one, pronunciation. Okay, এই 4 টা মার্কিং ক্রাইটেরিয়া আমরা দেখেছিলাম, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। তারা আমাদের ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সটা জাজ করছে। ফ্লুয়েন্সিতে আমরা জানি যে কত স্পন্টেনিয়াসলি আমরা কথা বলছি সেই বিষয়টা। অ্যান্ড কোহেরেন্স, এখানে এই কোহেরেন্স বলতে বোঝাচ্ছে আমার লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করার যে ক্যাপাবিলিটিটা আছে বা সামর্থ্য আছে সেটা। লেক্সিক্যাল রিসোর্স মিনস ভোকাবুলারি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। শুধুমাত্র গ্রামার না, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এই দুটো বিষয়ে ফোকাস করা হচ্ছে। তার মানে আপনি কত ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারস, গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইউজ করছেন এবং অ্যাকুরেট কতটুকু সেই বিষয়টা এখানে আসছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্রোনাউন্সিয়েশন, ইজ নট অ্যাকসেন্ট। প্রোনাউন্সিয়েশনটা কতটুকু ক্লিয়ার সেটা দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে, এটা নিয়ে ফিয়ার থাকার কোনো দরকার নেই, বিকজ আই এম হিয়ার, নো ফিয়ার। সো এই দুটো বিষয়, ফরম্যাট, টেস্ট ফরম্যাট এবং মার্কিং ক্রাইটেরিয়া আমরা আগেই দেখেছিলাম। আজকে আমরা দুইটা বিষয়ে ফোকাস করব। একটা হচ্ছে পার্ট 1 এর কোয়েশ্চেন টাইপ, একটা সার্টেন কোয়েশ্চেন টাইপ না, একটা টপিক বেসড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রে পার্ট 1 এ ওয়েদার থেকে প্রশ্ন এসে থাকে। ওয়েদার রিলেটেড কোয়েশ্চেনগুলো কীরকম হয়, আনসারগুলো আমরা কীভাবে স্মার্টলি করতে পারি তার একটা ওয়ে, এবং ভোকাবুলারি শেখার স্ট্র্যাটেজি বা কৌশল, সেই দুটো প্রসেস নিয়ে আলোচনা করব। So let's start. Before we start, let us know whether you guys are ready or not. যদি রেডি থাকি, কমেন্টে জাস্ট ইয়েস লিখে একটা জানান দিই, অথবা লিখি হুররাই আই এম রেডি। অনেক লম্বা হয়ে যায়, হুররাই লিখে জানান দিই যে আমরা রেডি আছি আজকের এই সেশনটা, বোরিং সেশনটা এনজয় করার জন্য। যেটা বলছিলাম, আজকে আমরা ফার্স্টলি স্পিকিং টেস্টে পার্ট 1 এ যেই টপিকগুলো থেকে প্রশ্ন ইউজুয়ালি এসে থাকে সে ধরনের একটা টপিক, ওয়েদার, আবহাওয়া। এই ওয়েদার রিলেটেড কিছু কোয়েশ্চেন্স নিয়ে কাজ করব। দেখব কিভাবে এই কোয়েশ্চেন্সগুলো আনসার করা যায় স্মার্টলি টু গেট অ্যাটলিস্ট 7 ইনশাআল্লাহ। আর পাশাপাশি ভোকাবুলারি শেখার হচ্ছে স্ট্র্যাটেজিটা কি সেটা নিয়ে কথা থাকবে। ভোকাবুলারি নিয়ে হচ্ছে আমাদের সবসময় একটা কনফিউশন থাকে, সেটা রিডিং হোক, রাইটিং হোক, আমাদের স্পিকিং, হোয়াট এভার ইউ সে। স্পিকিং বা রাইটিং এর ক্ষেত্রে ভোকাবুলারির একটা স্ট্র্যাটেজি হচ্ছে you can learn topic-based vocabulary. আমরা topic-based vocabulary শিখতে পারি। ফর ইনস্ট্যান্স, আজকে আমরা এখানে ওয়েদার রিলেটেড কিছু vocabulary প্র্যাকটিস করতে যাচ্ছি, নট vocabulary, কিছু কোয়েশ্চেন্স। সো ওয়েদার রিলেটেড যদি হচ্ছে কিছু vocabulary আমার জানা থাকে, তাহলে খুব সহজেই আমি কোয়েশ্চেন্সগুলো আনসার করতে পারি। সো আজকে আমার এন্টারলি ফোকাসটা কোথায় থাকবে? ওয়েদার রিলেটেড vocabularyতে, যে vocabularyগুলো আমার এই কোয়েশ্চেন্সগুলো আনসার করতে সাহায্য করবে। অ্যান্ড ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের উপর জোর দিয়ে থাকি। এইখানটাতে আমরা একটি কাজ করতে পারি, উই ক্যান ফোকাস অন কলোকেশন অর ইডিওমেটিক এক্সপ্রেশন। আমরা কলোকেশন অথবা ইডিওমেটিক এক্সপ্রেশনের উপর জোর দিতে পারি। কলোকেশন মানে কি, এই কথাটার মধ্যে যদি আসি, কলোকেশন মিনস কম্বিনেশন অফ ওয়ার্ডস, অর পারফেক্ট কম্বিনেশন অফ ওয়ার্ডস, অর ইউ ক্যান সে ওয়ার্ড পার্টনারশিপ। ওয়ার্ড পার্টনারশিপ অথবা পারফেক্ট কম্বিনেশন অফ ওয়ার্ডস আমরা বলতে পারি। ব্যাপারটা কীরকম? যেমন আমি বললাম আই ওয়াজ পেইনফুলি শাই ইন মাই চাইল্ডহুড, যে আমি আমার ছোটবেলায় অনেক বেশি লাজুক ছিলাম। আই ওয়াজ পেইনফুলি শাই। খেয়াল করুন, পেইনফুলি শাই মানে কি? খুব বেশি লাজুক। আবার আমি কাউকে বলছি হি ইজ হাইলি স্কিলড। ওকে, সো হি ইজ হাইলি স্কিলড, এখানে হাইলি স্কিলড মানে কি? খুব বেশি স্কিলড। পেইনফুলি শাই, হাইলি স্কিলড। এখানে পেইনফুলি এবং হাইলি দুটোই খুব বেশি বোঝাচ্ছে। হি ইজ হাইলি স্কিলড মিনস হি ইজ extremely skilled or very skilled. He is painfully shy or I am painfully shy, it means I am very shy. But একটু খেয়াল করুন, আমি যদি বলি I am highly shy, শুনতে ভালো লাগছে না, অথবা he is painfully skilled, শুনতে ভালো লাগছে না বা colocate হচ্ছে না। সো এইটাই হচ্ছে পারফেক্ট কম্বিনেশন অফ ওয়ার্ডস বা কলোকেশন। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কলোকেশনের ক্ষেত্রে ভুল করে থাকি, আর কলোকেশন শেখাটা আমাদের দেখা যায় হচ্ছে সহজ হয়, মনে রাখতে সহজ হয় অনেক ক্ষেত্রে। আজকে ওই প্রসেসটাই দেখব। So first of all, we are going to learn some collocations regarding weather. আমরা হচ্ছে ওয়েদার নিয়ে কিছু collocation শিখব। ঠিক সেম কাজটা আমি যখন বাসায় প্র্যাকটিস করছি, ঠিক এইভাবে প্র্যাকটিস করব। আমরা প্রথমে যখন একটা টপিক নিচ্ছি, টপিক বেস কোয়েশ্চেন্স যখন নিচ্ছি, ছোট্ট একটি কাজ করতে পারি। We can learn some vocabularies before we start practicing the questions. It will ease the process without any sort of doubt. কোনো ডাউট ছাড়াই দেখবেন আপনার প্রসেসটাকে অনেক সহজ করে দেবে। Okay, so
vocabulary শেখার ক্ষেত্রে যেটা বলছি, স্পিকিং এর ক্ষেত্রে collocation তো অনেক বেশি হেল্প করে। সো আমরা collocation টাতেই জোর দিব। ওই প্রসেসটা নিয়েই হচ্ছে আজকে কথাবার্তা থাকছে। একটু দেখব যে কিভাবে কি করা যায়। Now let's jump into the lesson of collocation. Collocation এর লেসনে আমরা এখন যাচ্ছি। আমরা ছোট্ট একটা প্যাসেজ নিয়ে আসবো এখানে, যেখানে ওয়েদার রিলেটেড কিছু vocabulary আছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানটাতে collocation গুলো bold করে দেয়া আছে। Now you see living in Bangladesh means experiencing 6 distinct seasons. এইখানটাতে 6 distinct season, এই distinct seasons এটা একটা collocation, it is bold. Okay. And honestly, the weather plays a big role in my mood. Good. During the rainy season, the sky often looks gloomy and dismal, and the streets stay wet all day. When the weather is dark and gloomy, I sometimes feel a bit low and prefer staying indoors. On those days, I enjoy listening to the rain because the steady rainfall creates a calm and peaceful atmosphere. Now, you see that আপনি যখন এই ছোট্ট প্যারাগ্রাফটা পড়লেন, আপনি তো আইডিয়া পেয়ে গেলেন যে যখন রেইনি সিজন থাকে ওয়েদার টাইপটা কিরকম হয়। গ্লুমি অথবা ডিসমাল হতে পারে, ডার্ক অথবা গ্লুমি হতে পারে। ওকে? সো মুডটা কিরকম থাকে? বিট লো, যে খুব একটা আমরা ভালো মুডে থাকি না। একটু মন খারাপ থাকে বা একটু বিষণ্ণ থাকে। ওকে? স্টেডি রেইনফল, এই মানে একটানা বৃষ্টি হতে পারে। calm and peaceful atmosphere. Okay? Now কিছু ক্ষেত্রে ওয়েদারটা মিজারেবল হতে পারে। Now, you see that whenever you learn collocations or vocabulary on a certain topic, you get the ideas, you get the words to talk about that certain topic. Okay? এখন আপনি দেখবেন হচ্ছে আপনি হয়তো vocabulary যে জানছেন ১ম এ, হ্যাঁ, আমি রেইনি সিজন বা রেইনি সিজনে যে ওয়েদারটা থাকে, আমার মুড কিরকম হয় সেটার উপর বেস করে কিছু collocation দেখে নিলাম। এক একমাত্র মানে কি বলে, এখন একটা আইডিয়া আসলো যে কিভাবে আমি বলতে পারি। ওকে? এরপরে আমরা যেটা হবে, আমি জাস্ট শিখলাম একটা vocabulary, কিন্তু এটা সহজে মনে থাকবে না। মনে রাখার জন্য কি করা যায় সেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, ফর এক্সাম্পল আমি gloomy and dismal weather, ওকে, এটা জানলাম। কিন্তু gloomy and dismal weatherটা কি সেটা তো জানতে হচ্ছে। gloomy or dismal weatherটা হচ্ছে এমন টাইপ অফ ওয়েদার যখন হচ্ছে একটু রেইনি থাকে, ডার্ক হয়ে যায়, বিষণ্ণ হয়ে থাকে মন, এই ধরনের ওয়েদারকে আমরা gloomy অথবা dismal weather বলি। ওকে, ফর এক্সাম্পল আপনি হয়তো বলছেন I feel blue whenever the weather is gloomy. ওকে? সো নতুন যখন একটা collocation শিখছি, চেষ্টা করব একটি বাক্য তৈরি করার জন্য বা একাধিক বাক্য তৈরি করার জন্য সহজে যাতে মনে থাকে। ওকে? ইউ সি দ্যাট? এরপরে যদি আমি চলে যাই সামনের দিকে, পরের প্যারাগ্রাফটাতে লাস্টটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু vocabulary বা হচ্ছে collocation দেয়া আছে। সামারে যে ওয়েদারটাতে থাকে সেটা নিয়ে। লাইক ইন কন্ট্রাস্ট, সামার হিয়ার ক্যান বি অপ্রেসিভলি হট, মানে খুব বেশি গরম হতে পারে। সাম আফটারনুনস আর স্কচিং হট। ওকে, অ্যান্ড swelteringly humid. স্কর্চিং হট মানে কি খুব বেশি গরম, যে গরমটা একদম রোদে গা পুড়ে যাচ্ছে এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা স্কর্চিং হট ব্যবহার করতে পারি। swelteringly humid, খুব গরম এবং ভ্যাপসা হয়ে আছে, ভ্যাপসা গরম বন্ধ হয়ে আসছে। এই ধরনের আবহাওয়াকে আমরা বলে থাকি swelteringly humid। তবে খুব বেশি গরম থাকলে আমরা oppressively hot, scorching hot, swelteringly humid অথবা swelteringly hot এই collocation গুলো ব্যবহার করতে পারি। আরেকটা আছে baking hot, একদম সেদ্ধ হয়ে যাচ্ছি গরমে। এটা খুব বেশি গরম বোঝায়। ওকে? অ্যান্ড দেন muggy or sultry weather, এই দুটো ওয়েদার হচ্ছে যে খুব বেশি হট অ্যান্ড হিউমিড ওয়েদার টাইপকে আমরা হচ্ছে muggy or sultry weather বলে থাকি। যেটাকে আর্দ্রতা বোঝায়। সো হচ্ছে খুব বেশি আর্দ্র আবহাওয়া থাকলে তখন আমরা muggy অথবা sultry দুটো বলতে পারি, muggy weather or sultry weather. Now, this is how you get idea on different, what should I say, about different collocation regarding a certain topic. সো এইভাবে আপনি যখন হচ্ছে collocation শিখে যাবেন, সবগুলোকে একসাথে করে একটা টপিক বেসড, ওই সার্টেন টপিকে আপনার কথা বলার যে হচ্ছে আ স্কোপটা আছে বা হচ্ছে ক্যাপাবিলিটি আছে, ডেফিনিটলি বাড়বে। এখন এতগুলো কিভাবে মাথায় থাকবো? হ্যাঁ, আমি একবার দেখলাম gloomy weather, um, you know that actually calm and peaceful weather, miserable weather, calm and peaceful atmosphere, oppressively hot, baking hot, swelteringly hot. এখন এটা মনে রাখার উপায়টা কি? মনে তো থাকবে না। আমি হয়তো collocation go through করলাম একটা লেসনের প্রতি। So first step is that আমরা একটা certain topic এ collocation হচ্ছে গেইন করার চেষ্টা করব। এখন এইটা আমি একসাথে কোথায় পাবো? There are so many books available, অনেকগুলো বই available আছে যেখান থেকে আমরা এই প্রসেসে শিখতে পারি। এর মধ্যে অনলাইনে available একটা বই হচ্ছে 1000 collocations in 10 minutes a day. এটা খুব কমন একটা বই, 1000 collocations.
English collocations in 10 minutes a day. এইখানে এই বইটাতে প্রায় ৫০ টা টপিকের উপর এইভাবে চ্যাপ্টার বা সেগমেন্ট ওয়াইজ ভোকাবুলারি দেয়া আছে। কলোকেশন শিখে নিতে পারি। অথবা আপনার যখন হচ্ছে কোনো একটা টপিক নিয়ে কাজ করছেন, ফর এক্সাম্পল আমি আজকে ফ্যামিলি রিলেটেড হচ্ছে কিছু কোয়েশ্চেনস প্র্যাকটিস করব বা ফ্রেন্ডস রিলেটেড কিছু কোয়েশ্চেনস স্পিকিং পার্ট 1 এর প্র্যাকটিস করব। সেক্ষেত্রে আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। আপনি এই বইটা থেকে দেখে নিতে পারেন কিছু কলোকেশন যে বইয়ের নাম বললাম। অথবা আপনি হচ্ছে ChatGPT এর কাছ থেকে একটা হেল্প নিতে পারেন। ChatGPT বা অন্যান্য যে হচ্ছে আমাদের where should I say AI অ্যাপস গুলো রয়েছে। জাস্ট একটা prompt দিলে হচ্ছে provide me some collocation with the meaning and some illustrations uh, for the vocabulary of weather or regarding weather or friends যে সাবজেক্টটাতে আপনি হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছেন। ওকে, you'll get something like that. প্রম্পটের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে আপনাকে একটা সাজেশন প্রোভাইড করবে। অ্যান্ড ফাইনালি কলোকেশন গো থ্রু করলাম, দেখলাম। এখন এগুলো আসলে মনে রাখার উপায়টা কি? ছোট্ট একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে আমাদের যে জানা বিষয়টাকে সো সরি, অজানা বিষয়টাকে জানা কোনো বিষয়ের সাথে কানেক্ট করতে পারি। We just need to connect the unknown with the known one. সেটা আবার কিরকম? সো অজানা বিষয়টাকে জানা কোনো বিষয়ের সাথে হচ্ছে কানেক্ট করা। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমরা কিছু ভোকাবুলারি দেখে আসলাম বা কলোকেশন দেখে আসলাম। সবকিছু আমার মাথায় নাই এখন। অনেকগুলো দেখলাম, হুট করে ভুলে গেলাম। সো আমরা যদি একটা করে অজানা হচ্ছে ভোকাবুলারিকে জানা একটা অ্যাটমসফিয়ার এর সাথে কানেক্ট করতে পারি, এটা অনেক ফ্রুটফুল হবে মনে রাখার ক্ষেত্রে। ব্যাপারটা কিরকম? এই প্রসেসটা আমি শিখেছিলাম বাংলাদেশের what should I say one of the best mind trainers সাবিত রায়হান স্যারের কাছ থেকে। একটু খেয়াল করব যেমন ধরুন এখানে ফার্স্ট আমরা একটা নোন এক্সপেরিয়েন্স নিলাম। নোন এক্সপেরিয়েন্সটা কি? বর্ষাকালে টানা বৃষ্টি হয়, মাঝে হয়। সো ওই সময় মনটা কেমন থাকে? মন খারাপ থাকে, অলস লাগে, বাইরে যেতে ইচ্ছে করে না কারণ অন্ধকার হয়ে আছে। ওকে? সো ইউ সি দ্যাট এই যে মন খারাপ, অলস লাগে, বাইরে যেতে ইচ্ছে করে না, একটানা বৃষ্টি হলে অনেক ক্ষেত্রে দেখা যায় গুমোট, অন্ধকার হয়ে আছে বাইরে। যদি হচ্ছে দুপুর ২ টা বাজে, রৌদ্রোজ্জ্বল থাকার কথা, ওই সময়টাতে খুব অন্ধকার হয়ে আছে। You see that? This is a known knowledge. এটা একটা known fact বা known knowledge বা known atmosphere. এখন আমার কাছে আসলো হচ্ছে gloomy weather. এইটা আমার কাছে unknown. Okay? So you see that? Known atmosphere, বর্ষাকালে যখন একটানা বৃষ্টি হয়, চারিদিকে গুমোট অন্ধকার হয়ে যায়, বাইরে যেতে ইচ্ছে করে না, অলস লাগে, মন খারাপ লাগে। এই যে weather টাইপটা, এটাকে আমরা বলছি gloomy weather. ওকে? নাও ইউ সি দ্যাট নেক্সট টাইম আপনি যখন এই পরিস্থিতিতে পড়বেন বা এই কথাটা মনে আসবে দেখবেন গ্লুমি ওয়েদারটা মনে এসেছে। সো উই জাস্ট নিড টু কানেক্ট unknown with some known things or known facts. এইভাবে আমাদের হচ্ছে ভোকাবুলারিটা শেখা সহজ হয়ে যায়। সিম্পল থিং। আম এরপরে আমরা কিছু বাক্য তৈরি করতে পারি। এটাতে we can make some sentences. Okay? Like, I don't feel well whenever the weather is gloomy. Okay? Or when the weather is gloomy, I can concentrate on my work. I can't concentrate on my work. ঠিক আছে? সো এইভাবে আমরা একটা unknown word বা unknown collocation কে known একটা fact এর সাথে কানেক্ট করার চেষ্টা করব। এটা খুব সহজে আমাকে মনে রাখতে সাহায্য করবে এবং সাথে কিছু গল্প তৈরি করা বা হচ্ছে কিছু সেন্টেন্স তৈরি করা, এটা আমরা করতে পারি। ক্লিয়ার? আরেকটা কাজ, আপনি এই যে gloomy weather, এই gloomy weather লাস্ট টাইম আপনি কবে gloomy weather এক্সপেরিয়েন্স করেছেন, সেটার কথা বর্ণনা করতে পারেন। টু মি আমি গত অগাস্টে কক্সবাজার গিয়েছিলাম। বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল একটার সময়। এক সন্ধ্যাতে আবহাওয়াটা একদম gloomy ছিল। সন্ধ্যায় না, বিকাল বেলাটা তখন। সো এটা আমি এভাবে বর্ণনা করতে পারি। I went to Coxsibazar around 4 months ago. One evening the weather was so gloomy. ঠিক আছে? You see that? এভাবে কানেক্ট করতে পারি বা আরো ৪-৫ টা সেন্টেন্স আমরা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যে কোথাও গিয়েছিলেন সেখানে ওয়েদারটা গ্লুমি ছিল মনে করে সেন্টেন্স মেক করতে পারি। লাইক লাস্ট উইক I went to my hometown but the weather was superb. The weather was not gloomy. Okay? You see that? The weather was superb. The weather was not gloomy. হ্যাঁ, ওয়েদারটা ভালো ছিল, গ্লুমি ছিল না। ওকে? নাও ইউ সি দ্যাট যেটা ছিল সেটা বলতে পারেন, যে গ্লুমি ছিল না সেটা রিপিট করতে পারছি। Now, this is how we can remember one word or one collocation. এইভাবে আমরা একটা ওয়ার্ড অথবা collocation মনে রাখতে পারি। ওকে? নেক্সট টাইম দেখবেন আপনি হচ্ছে যখন এইভাবে কোনো একটা unknown fact, known একটা ফ্যাক্টের সাথে কানেক্ট করে মার্জ করছেন, সেটা আপনাকে মনে রাখতে সাহায্য করছে। সিম্পল থিং। তাহলে আমরা যেটা করছি, অজানা বিষয়টাকে known একটা বিষয়ের সাথে কানেক্ট করে ফেলছি। তাহলে
খেয়াল করি বর্ষাকালে যখন চারিদিকে অন্ধকার হয়ে আসে, টানা বৃষ্টি হতে থাকে, মন খারাপ লাগে, ওকে বাইরে যেতে ইচ্ছা করে না। এইটা known একটা ফ্যাক্ট। unknown ফ্যাক্টটা কি gloomy weather। এই সমস্ত সবটুকু মিলিয়ে যে ওয়েদারটা সেটাই হচ্ছে আমার কি gloomy weather। আমরা আরেকটা সিচুয়েশন দেখার চেষ্টা করি। একটা known ফ্যাক্ট দিয়ে যদি শুরু করি, যেমন বৈশাখের দুপুর। বৈশাখের দুপুর মানেই হচ্ছে খুব গরম থাকবে। আপনি ঘেমে যাচ্ছেন। ওকে, আপনি ফ্যানের সামনে বসে আছেন। This is a known fact. ওকে? সো খুব known knowledge। এখন এই known ফ্যাক্ট এর সাথে আমি একটা unknown হয়তো collocation বা হচ্ছে unknown ওয়ার্ড কানেক্ট করছি। যেমন scorching অথবা baking hot, scorching hot অথবা baking hot। ওকে? নাও scorching hot অথবা baking hot মানে খুব বেশি গরম। scorching hot হচ্ছে এরকম যে হচ্ছে একদম তাপে পুড়ে যাচ্ছে গা। বেকিং হটটাও এরকম একদম দম বন্ধ হয়ে আছে, মানে কি বলে? নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কাইন্ড অফ লাইক দ্যাট। সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে। এই। তাহলে দেখেন আমাদের ফ্যাক্টটা কি? বৈশাখের গরম দুপুর বা known fact এটা আমরা জানি ঘেমে যাওয়া, ফ্যানের সামনে বসা। Now you are just actually connecting an unknown word with a known fact। এইভাবে আমরা হচ্ছে মনে রাখতে পারি। এখন এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারি। ওকে, লাইক yesterday it was baking hot, যে গতকালকে খুব বেশি গরম ছিল। I prefer drinking a lot of juice while the weather is baking hot, or when it is scorching hot, যে আমি অনেক জুস খেতে পছন্দ করি বা জুস পান করতে পছন্দ করি যখন খুব বেশি গরম থাকে। ওকে? সিম্পল থিং। একটা ছোট্ট এক্সাম্পল আছে, at 2 PM in summer the weather is scorching hot। তাহলে দেখুন আমরা এইভাবে known fact এর সাথে unknown fact কানেক্ট করে যেকোনো বিষয় মনে রাখতে পারি। শুধুমাত্র হচ্ছে vocabulary শেখার ক্ষেত্রে না, যেকোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। আম তাহলে একটু খেয়াল করব, আমরা দুটো দেখলাম। একটা হচ্ছে gloomy weather, যখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, অন্ধকার, ওকে, গুমোট হয়ে আছে, কোনো কিছুতে মন বসছে না, মন খারাপ। এই ধরনের ওয়েদারকে আমরা gloomy weather বলছি। আর খুব বেশি গরম baking hot অথবা scorching hot আমরা বলতে পারি। আর এক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে unknown fact কে known fact এর সাথে কানেক্ট করে vocabulary মনে রাখা যায়। আমরা দুটো collocation শিখলাম, gloomy weather and this is baking hot or scorching hot। এখন এই দুটোকে একসাথে করে আপনি একটা ছোট্ট গল্প বা কয়েকটা সেন্টেন্স মেক করা। ওকে? এটা একটু চেষ্টা করতে পারি। সেটা রিয়াল হতে পারে, আনরিয়াল ও হতে পারে। ওকে? সো ফর এক্সাম্পল, uh, yesterday the weather was gloomy and I was listening to music because I wasn't in a good mood. But today, at noon, it was scorching hot. I went outside and met some of my friends। You see that? যে আজকে দুপুরে অনেক গরম ছিল। আমি বাইরে গিয়েছি, বন্ধুদের সাথে দেখা করেছি। কিন্তু গতকালকে আমি হচ্ছে বাসায় ছিলাম, গান শুনছিলাম। ওয়েদারটা gloomy ছিল। কোনো কিছু কাজে হচ্ছে মন বসছিল না। This is how you can make couple of sentences to help you remember the words। ঠিক আছে? তাহলে সিম্পল একটা প্রসেস আমরা দেখলাম। আমরা ১ম এ হচ্ছে কোনো একটা সার্টেন টপিক এর উপর vocabulary গুলো দেখছি এবং ওগুলো মনে রাখার জন্য নতুন যে ওয়ার্ডস গুলো আসছে সেই ওয়ার্ডস গুলো মনে রাখার জন্য to remember these words we can just, connect them with some known facts। কিছু known facts এর সাথে unknown words গুলো কানেক্ট করে আমরা খুব সহজে মনে রাখতে পারি। খুব সহজে মনে থাকবে না, মনে রাখার বিষয়টা না, because our brain is always ready to say no, আমি পারি না, আমি মনে রাখতে পারি না, আমি মনে রাখবো না। মানে ব্রেইনটা তখন হচ্ছে বাংলা সিনেমার নায়িকাদের মতো বলতে থাকে, "ছেড়ে দে শয়তান, আমি আর vocabulary শিখব না।" By the way, so এখান থেকে ওভারকাম করার জন্য এই প্রসেসটা আমরা ফলো করে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা আরেকটু সামনের দিকে যাই। এখন দেখুন আমরা একটা unknown fact কে known fact এর সাথে কানেক্ট করে সেটা মনে রাখার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আপনি জাস্ট যতবারই মনে করবেন যে হচ্ছে একটা অ্যাটমসফিয়ার এর কথা, দেখবেন gloomy weather টা চলে এসেছে, যে হচ্ছে একটানা বৃষ্টি হচ্ছে, ঘন কালো মেঘ হয়ে, মানে চারদিকে অন্ধকার হয়ে আছে, মন ভালো লাগছে না। gloomy weather, খুব বেশি গরম। ওকে? সো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। scorching hot weather অথবা baking hot weather। ওকে? You see that? এই কনটেক্সট টা মনে রাখলে দেখবেন এই ওয়ার্ডস গুলো আপনার মাথায় চলে এসেছে ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান, একদম আমরা এখন উইন্টারের দিকে চলে যাই। আমাদের একটা নোন এক্সপেরিয়েন্স, যদি এক্সপেরিয়েন্সটা এখানে নিয়ে আসি, শীতকালে যখন খুব বেশি কুয়াশা থাকে, হাত পা শক্ত হয়ে আসে, কেমন লাগে? খুব ঠান্ডা লাগে, কাঁপুনি আসে, হাত পা জমে যায়। ওকে? এইটা নোন। এখন এই নোন ফ্যাক্টের সাথে, এক্সকিউজ মি, আমরা এই যে unknown ফ্যাক্টর নিয়ে আসলাম, ফ্রিজিং কোল্ড, এই ওয়ার্ডটা হয়তো বা এই কলোকেশনটা হয়তো আমার কাছে খুব একটা পরিচিত ছিল না। বাট নাও ইট ইজ নোন।
ওকে, ফ্রিজিং কোল্ড। তো ফ্রিজিং কোল্ড কখন? ওই যে একটা পিকচার আমার মনের মধ্যে চলে আসলো যে ঠান্ডায় কাঁপছি, হাত পা জমে যাচ্ছে। ওকে, সো এই ধরনের ওয়েদারকে আমরা বলছি ফ্রিজিং কোল্ড ওয়েদার। ঠিক আছে? এখানে একটা ছবি চলে আসলো যে হাত পা জমে যাচ্ছে, ঠান্ডায় আমি কাঁপছি। Now this is the way you can learn the vocabularies. Okay? So এই হচ্ছে কথা। আম এইভাবে আমরা যদি একটু শিখতে থাকি, একটা unknown collocation বা unknown fact কে unknown fact এর সাথে কানেক্ট করে আমার মনে হয় হচ্ছে vocabulary মানে মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। Okay, so I got some comments from Sumaya Parvin. Hello, sir. You are a very simple, humble, and kind-hearted person. Your goodness truly shows. Okay, thank you very much for your comment. It's inspiring as well. I got comment from Shahriar Rahman Shakil. Assalamu alaikum, sir. Wa alaikum assalam, Mr. Shakil, for joining us here today. বাই দ্য ওয়ে আমরা ছোট্ট একটা প্রসেস শিখলাম যে হচ্ছে একটা নন ফ্যাক্টের সাথে নন ফ্যাক্ট কানেক্ট করে কোনো একটা কিছু মনে রাখা। এখন দেখুন আমরা এই প্রসেসে ৩ টা কলোকেশন দেখেছি। ফার্স্ট ওয়ান ওয়াজ gloomy weather, second one was scorching hot or baking hot weather, and third one is freezing cold. এখন আপনি vocabulary-গুলোকে স্কিপ করে জাস্ট যদি অ্যাটমসফিয়ারটা মাথায় রেখে চিন্তা করেন তাহলে দেখবেন হয়ে যাচ্ছে। খেয়াল করব ফর এক্সাম্পল যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঘন কালো হয়ে আছে, মন খারাপ। কি হবে? গ্লুমি ওয়েদার। খুব বেশি গরম, ঘাম ঝরছে, বেকিং হট or swelteringly hot or scorching hot weather. কাঁপছি শীতে, ঠান্ডা, হাত পা জমে আসছে, freezing cold. So this is how you can remember the vocabularies. আর একটু জাস্ট কমেন্ট করে জানাই যে এই টেকনিকটা কি আপনাদের কাজে লাগবে কিনা বা কি মনে হয় লাগাতে পারবো কিনা? কাজে যদি লাগাতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। ওকে, সিম্পল থিং আমরা লিস্ট অফ ভোকাবুলারি মুখস্থ না করে স্পিকিং এর জন্য ছোট্ট একটা কাজ করতে পারি। প্রতিদিন একটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমরা বসতে পারি। ফর এক্সাম্পল একটা সেট অফ কোয়েশ্চেনস হতে পারে সেটা মুভিজ নিয়ে। আপনি মুভিজ রিলেটেড কিছু কোয়েশ্চেনস নিলেন। এখন আপনি মুভিজ রিলেটেড কিছু ভোকাবুলারি বা হচ্ছে কলোকেশন শিখে নিন। হতে পারে সেটা ৫ থেকে ১০ টা। আমি বেশি বলব না, ৫ থেকে ১০ টা। বিকজ without learning new vocabulary and new words, we can still talk about that topic fluently. ওকে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই টপিক বেসড ভোকাবুলারি না জেনেও আমরা ওই টপিক রিলেটেড আনসার খুব সহজেই দিতে পারছি। খুব একটা প্রবলেম হচ্ছে না আমাদের। ওকে? কিন্তু আমরা যদি মার্কটাকে বাড়াতে চাই বা লেভারেজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিছু স্পেশালাইজড ভোকাবুলারি ব্যবহার করতে হচ্ছেই। সো এইটা ভোকাবুলারি একটা ছোট্ট লেসন আমরা পেয়ে গেলাম যে কিভাবে কি করতে পারি। আননোন একটা ফ্যাক্টকে নোন ফ্যাক্টের সাথে কানেক্ট করে ভোকাবুলারিটাকে আমরা মাথায় রাখতে পারি ইনশাআল্লাহ। আর এখন একটু সামনের দিকে যাব। আ একটু কিছু কোয়েশ্চেন টাইপ এর আগে যে একটা প্রসেস দেখেছিলাম 6 স্টেপ প্রসেস, সেই প্রসেসটা নিয়ে হচ্ছে একটু বর্ণনা করব। হাউ ক্যান উই আনসার আ কোয়েশ্চেন প্রম্পটলি অ্যান্ড ইফেক্টিভলি? কিভাবে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন প্রম্পটলি এবং ইফেক্টিভলি হচ্ছে আনসার করতে পারি, সেই বিষয়টা হচ্ছে এখন একটু দেখার চেষ্টা করব। ওকে, সো সবাই মনে হচ্ছে এই ফ্রিজিং কোল্ড ওয়েদারে জমাট হয়ে গেছে। কোনো কমেন্ট পাচ্ছি না আজকে, খুবই কম আসছে। ক্যান ইউ গাইজ আর ইউ গাইজ উইথ মি? কি মনে হয় যেই প্রসেসটা আমরা দেখলাম এটা কি আমাদের কোনো কাজে আসবে নাকি আসবে না? হোয়াট ডু ইউ থিংক? ওকে, সো যদি কাজে আসে ইনশাআল্লাহ আমরা ইয়েস লিখে জানিয়ে দেই। আর এখন আমরা এই 6 স্টেপ প্রসেসটাতে চলে যাব। সো ইউ সি দ্যাট ম্যাজিক্যাল 6 স্টেপ প্রসেস টু বিল্ড আ উইনিং আনসার। এটা গত সেশনটাতে আমরা দেখেছিলাম। উই স ইট ইন আওয়ার প্রিভিয়াস সেশন। আমরা আজকে আবার দেখব। এখানে একটা কোয়েশ্চেনকে আমরা হচ্ছে বেশ কয়েকটা ধাপে, ধাপে আনসার করি। যেমন হোয়াট ইস দ্য ওয়েদার লাইক ইন ইউর কান্ট্রি? আজকে আমরা এই কোয়েশ্চেন টাইপটা নিয়ে কাজ করছিলাম। হোয়াট ইস দ্য ওয়েদার লাইক ইন ইউর কান্ট্রি? এই কোয়েশ্চেনটা না, আজকে বলেছিলাম যে এই ওয়েদার রিলেটেড কিছু কমন কোয়েশ্চেন যেগুলো IELTS এ এসে থাকে, স্পিকিং টেস্টে এসে থাকে, সেগুলো নিয়ে কাজ করব। আজকে আমরা কয়েকটা কোয়েশ্চেন জাস্ট প্রসেসটা দেখব কিভাবে আনসার করা যায় এই 6 স্টেপ প্রসেস ফলো করে। নাও হোয়াট ইস দ্য ওয়েদার লাইক ইন ইউর কান্ট্রি? প্রশ্ন যখন আমার কাছে প্রথমে আসবে আমরা ছোট্ট একটা কাজ করতে পারি। প্রথমে আমি আইডিয়া জেনারেট করতে পারি। আসলে কি বলতে পারি এই নিয়ে? আমাদের দেশে আবহাওয়াটা আসলেই কিরকম? আবহাওয়ার কথা যদি চিন্তা করি, আবহাওয়া কি একই রকম থাকে নাকি চেঞ্জ হয়? সিম্পল থিং, চেঞ্জ হয়। আমাদের দেশে ৬ টা ঋতু, ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
৬ টা ঋতুতে আমরা 6 ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার পেয়ে থাকি। যদিও শহরগুলোতে এখন আর ওই ৬ টা ঋতু খুব ভালোভাবে দেখা যায় না। ঢাকার কথা যদি চিন্তা করি, ইউজুয়ালি ৩ ধরনের আ সিজন আমরা পাই। সেটা হচ্ছে সামার, উইন্টার, সর্ট অফ রেইনি সিজন। স্প্রিং, অটাম, লেট অটাম খুব একটা আমরা হচ্ছে মানে উপলব্ধি করতে পারি না। ওই সিজনগুলো প্রায় হারিয়ে যাচ্ছে বললেই চলে। সো আপনি ১ম এ একটু চিন্তা করুন যে ওয়েদার টাইপটা কিরকম? নিজের মতো করে বলার চেষ্টা করুন। বেসিক্যালি আমরা জানি আমাদের দেশের আবহাওয়াটা নাতিশীতোষ্ণ। ওকে? সো এই যে নাতিশীতোষ্ণ এটাকে আমরা কি বলতে পারি? We have a temperate climate. ওকে? We have a temperate climate. আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের আবহাওয়া চেঞ্জ হয় কার সাথে, সাথে হচ্ছে ঋতুর সাথে, সাথে। ওকে? সো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে we have a temperate climate although it changes, ওকে? According to the season. যে সিজনের সাথে, সাথে এটা চেঞ্জ হয়। কিরকম সেটা? সামারে থাকে গরম, উইন্টারে থাকে ঠান্ডা, রেইনি সিজনে দেখা যায় গ্লুমি থাকে, রেইনি থাকে, ওকে? ক্লাউডি থাকে। এভাবে আপনি আপনার মতো একটু আইডিয়া জেনারেট করে নিলেন। সো আইডিয়া জেনারেট করে আপনি বুঝলেন যে আনসারগুলো আমি এভাবে দিতে পারি। সো you have a brain, try to utilize it first, okay? Most of the time what we do, we jump into some sample answers, we go through them and we get some ideas. We just try to provide our answers based on the ideas which is not mine, it is others. Okay? So that's the thing. একটু খেয়াল করো আমরা হুট করেই দেখা যায় হচ্ছে একটা টপিক নিয়ে যখন কাজ করছি, ১ম এ স্যাম্পল আনসার্স দেখে ফেলি, কিছু আইডিয়া চলে আসে। এটা তো আমার আইডিয়া না, অন্যের আইডিয়া। সো অন্যের আইডিয়া আমি খুব ভালো করে বলতে পারব না। এইজন্য ফার্স্টলি আমি যে কাজটা করব, আমি আগে নিজের মতো করে একটু ভাবার চেষ্টা করব। অন্তত একটা সেন্টেন্সে হলেও আনসার দেওয়ার চেষ্টা করি। এই যে আমি একটু ভেবে নিলাম, এখন সিম্পল সেন্টেন্স ধরুন আমি কমন ওয়ার্ডস জানি, খুব বেশি ওয়ার্ডস জানি না। সেটা দিয়েও আপনি খুব স্মার্ট আনসার দিতে পারেন। যেমন আমাদের দেশে মানে হচ্ছে নাতিশীতোষ্ণ ওয়েদার, এটা চেঞ্জ হয়। গ্রীষ্মকালে গরম, শীতকালে ঠান্ডা। এটাই দেখেন স্মার্টলি আমরা বলতে পারি, বেসিক্যালি উই হ্যাভ আ টেম্পারেট ক্লাইমেট। ইট মিনস ইটস নিদার ভেরি হট নর ভেরি কোল্ড। দেখেন যে হচ্ছে আমাদের টেম্পারেট ক্লাইমেট আছে, এর মধ্যে কি যে খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। Another fact is that in our country weather pattern changes in accordance with the season. ওকে? আমাদের দেশে সিজনের সাথে, সাথে কি চেঞ্জ হয়? ওয়েদার চেঞ্জ হয়। For example or for instance, in summer it's hot. On the other hand, in winter it is cold. If you think about rainy season, we experience different types of weather. Sometimes it's gloomy, sometimes it's kind of uh, cloudy and rainy as well. ঠিক আছে? এই যে দেখেন known words দিয়ে আপনি চাইলে এটাকে বড় করতে পারেন। So try to answer the question from with your own ideas and vocabulary first. ১ম এ আমরা যেটা করব আইডিয়া জেনারেট করব এবং নিজের মতো করে সেটাকে বলার চেষ্টা করব। কারণ আমার মধ্যে যে রিসোর্সটা আছে বা যে ওয়েপনস গুলো আছে সেগুলো যদি আমি ব্যবহার করতে না পারি, নতুন আমি যেটা শিখছি সেটা আমার জন্য একটা বার্ডেন এ পরিণত হবে। সো যদি আমি এক্সিস্টিং যে ওয়েপনস গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, সামনেরগুলো বা নতুনগুলো ব্যবহার করা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে? I think it makes sense. And third thing হচ্ছে এই স্টেপটা থেকে গিয়ে আমরা কিছু স্যাম্পল আনসার চেক করব। If we check sample answers, এর আগেই বলেছিলাম, নতুন, নতুন vocabulary, নতুন, নতুন আইডিয়াস, নতুন, নতুন এক্সপ্রেশনস আমি পাচ্ছি। সাথে তো আমি আগে নিজের আইডিয়াস নিয়ে কাজ করেছি। দুটোকে এখন যদি মার্জ বা কম্বাইন করি, একটা ভালো রেজাল্ট অবশ্যই বের হবে। ওকে? ফর এক্সাম্পল ধরুন হচ্ছে আমরা এখানে বলেছিলাম যখন আমরা স্যাম্পল আনসার্স গুলো দেখছি, we can do one thing, we can see 3 স্ট্যান্ডার্ডস। আমরা ৩ টা স্ট্যান্ডার্ড দেখতে পারি 6, 7 and 8। ৩ টা স্ট্যান্ডার্ডের আনসার দেখলে আমাদের জন্য সহজ হবে। ওকে? এখন এত কিছু পাবো কোথায়? ChatGPT একটা ওয়ে হতে পারে। আর কিছুদিন ওয়েট করুন। আমরা একটা কি বলে? আ বই নিয়ে আসার চেষ্টা করছি যেখানে স্টেপ বাই স্টেপ এভাবে হচ্ছে আপনি সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, যেটা বলছিলাম স্যাম্পল আনসার গুলো আমরা 3rd স্টেপে গিয়ে হচ্ছে স্যাম্পল আনসার্স গুলো দেখছি। স্যাম্পল আনসার্স গুলোতে আপনি পড়ে গেলে বেটার আইডিয়া পাচ্ছেন এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ভোকাবুলারি শিখতে পাচ্ছেন। অ্যান্ড ইউ নো দ্যাট আরো অনেক কিছু এখানে আসছে। যেমন এখানে যদি আমরা দেখি হোয়াট ইস দ্য ওয়েদার লাইক ইন ইউর কান্ট্রি? ইয়েস, দ্য ওয়েদার অ্যাফেক্টস সরি এখানে হচ্ছে অন্য একটা আনসার চলে এসেছে। লেটস মুভ টু ওকে, সো লেট মি ফিক্স ইট। বাই দ্য ওয়ে যেটা বলছিলাম যে হচ্ছে স্যাম্পল আনসার গুলো পড়ে গেলে উই ক্যান হ্যাভ সাম বেটার আইডিয়াস। একটা বেটার আইডিয়া হচ্ছে যে আসলে নতুন, নতুন কি vocabulary আমি এখানে নিয়ে আসতে পারছি and কোন প্রসেস গুলো আছে। ওকে? সো এইটা একটা বিষয়। অ্যান্ড স্যাম্পল আনসার থেকে আইডিয়া নেওয়ার পরে আমরা হচ্ছে নতুন, নতুন ওয়ার্ড পিক করব। We'll pick new words, okay?
অ্যান্ড দেন উইল রিমেক দ্য আনসার্স। আমরা হচ্ছে আনসারগুলো রিমেক করব। আনসারগুলো যদি রিমেক করতে পারি, ইটস গোইং টু বি হেল্পফুল ফর আস। আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে? সো সিম্পল থিং, এখানে আমাদের কঠিন তেমন কিছু নেই। উই জাস্ট নিড টু রিমেক দ্য আনসার্স অ্যান্ড প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড যত বেশি পারি প্র্যাকটিস করে যাই। এর আগে বলেছিলাম যে হচ্ছে রিপিটিশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। আমি যত বেশি রিপিট করব ব্যাপারটাতে হচ্ছে আমার তত বেশি হচ্ছে গ্রিপ গেইন হবে। সো সিম্পল থিং, কিপ গোয়িং। আমরা হচ্ছে থেমে থাকবো না। জাস্ট চেষ্টাটা চালিয়ে যাব। হেল্প জাস্ট আ মিনিট। আমি জাস্ট একটু সময় নিচ্ছি টু ফিক্স ইট অ্যান্ড আইল কাম ব্যাক সুন। তাহলে আমরা যেটা দেখছিলাম 6 স্টেপস প্রসেস, এই 6 স্টেপ প্রসেসটাকে ফলো করে গেলে আই থিংক উইল গেট সাম বেটার আইডিয়াস। ওকে, সো সিম্পল থিং, হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক ইন ইউর কান্ট্রি? আমরা প্রথমে আইডিয়া জেনারেট করলাম, আনসার দিলাম, আনসার মানে কোয়েশ্চেনটা নিজের মতো করে কিছু স্যাম্পল আনসার চেক আউট করে নিলাম, আর হচ্ছে পিক নিউ ওয়ার্ডস, নতুন ওয়ার্ড পিক করলাম, রিমেক করলাম আনসারটা। ওকে, অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং আনটিল অর আনলেস আমি এই টপিকটা বা এই কোয়েশ্চেনটার আনসারটা স্মার্টলি করতে পারছি, কিপ গোয়িং। হয়তো আমি মাঝখানে গিয়ে আটকে গেলাম, ফর এক্সাম্পল ওয়েদার ইন মাই কান্ট্রি ইজ হট অ্যান্ড সামটাইমস কোল্ড, আটকে গেলাম। নো, লেটস স্টার্ট অ্যাগেন। ওকে, সো আবার প্রথম থেকে শুরু করি। Well, the weather in my country varies according to the season. During the summer, it's hot. On the other hand, it's cold in winter. Also, in rainy season, it is kind of um, gloomy or sometimes cloudy as well. ঠিক আছে? সো এই যে আপনি যতক্ষণ পর্যন্ত স্মার্টলি এবং ফ্লুয়েন্টলি আনসারটা দিতে না পারছেন, কিপ গোয়িং। কাজটা আমরা চালিয়ে যেতেই থাকবো। এইভাবে ওকে, সো দিস ওয়ে we can develop an answer, and this is going to be kind of effective for you to crack the test. I got a comment from Juman sir. It was a very useful video for me, particularly 6 steps. Okay, alhamdulillah, শুনে খুব ভালো লাগলো। And মুকুল ভাইয়া কমেন্ট করেছেন, yes, thank you very much মুকুল ভাইয়া for your comment. আচ্ছা, এটা জিজ্ঞেস করছিলাম যখন যে এই প্রসেসটা আপনাদের কাজে লাগছে কিনা, তখন বলেছিলাম যে yes লিখে হচ্ছে জানিয়ে দিন। Yeah, that's the thing. So এইভাবে আমরা যদি একটু সামনের দিকে যাই, if we move on this way, I think it's going to work for us. Okay, এটা আমাদের জন্য কাজে আসবে। আর yeah, আমরা এখন আরেকটা কাজ করব। We'll do one thing. We'll just move to the next question. আমরা এখন next questionটাতে চলে যাব। So it's our turn to go to the next one. নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রসেসটা ঠিক একই রকম হবে। We are going to actually do the same thing. Firstly, if we have a look at the question, does the weather affect your mood? এখন এখানে আসি যে ওয়েদার আপনার মুডকে অ্যাফেক্ট করে কিনা। ডেফিনেটলি করে। অনেক ক্ষেত্রে যদি এরকম হয় যে আমি হচ্ছে ইমোশনলেস, আমার মধ্যে কোনো ইমোশন নাই, সেক্ষেত্রে হয়তো হচ্ছে করবে না। বাট ইউজুয়ালি অ্যাজ আ হিউম্যান বিং ওয়েদারটা আমাদের মুডকে এফেক্ট মানে হোয়াট শুড আই সে এফেক্ট করে। ওকে, ইট ডাজ হ্যাভ সাম ইফেক্টস অন আ মুড। ওকে, সো এখানে ফার্স্টলি হচ্ছে আপনি নিজেরটা চিন্তা করুন, আসলেই মুডকে ইফেক্ট করে কিনা বা হচ্ছে এফেক্ট করে কিনা, এটার কোনো ইফেক্ট আছে কিনা। ওকে, ফর ইনস্ট্যান্স যখন খুব বেশি একটানা বৃষ্টি হয়, চারদিকে অন্ধকার হয়ে আসে, গ্লুমি ওয়েদার যখন থাকে, তখন আমার খুব একটা ভালো লাগে না। একটু লো হয়ে যায় মুডটা। আবার অন্যদিকে যখন সানি থাকে বা ওয়েদারটা মাইল্ড থাকে, আই ফিল রিল্যাক্সড, কমফোর্টেবল, আমার রিল্যাক্সড এন্ড কমফোর্টেবল হয়। আবার খুব বেশি গরম হলেও সেটা আমি সহ্য করতে পারি না। দেখেন, এই যে আপনি আইডিয়া করে নিলেন, আইডিয়া জেনারেট করলেন, ঠিক আছে, সার্টেন টাইপ অফ ওয়েদার আমার মুডটা কিরকম থাকে। যখন গ্লুমি মন খারাপ থাকে, যখন সানি অর মাইল্ড তখন মনটা ভালো থাকে। ওকে, ঠিক এইভাবে আপনি কাজটা করে গেলেন। অ্যান্ড দেন সো আপনি নিজের মতো করে আনসার দেওয়ার চেষ্টা করেন। এই যে গ্লুমি থাকে, গ্লুমি থাকলে মুডটা কিরকম থাকে, ওকে, সেটা বললেন। সো সানি বা মাইল্ড থাকলে কিরকম থাকে, কমন ওয়ার্ডে ডাজ দ্য ওয়েদার অ্যাফেক্ট ইউর মুড, এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ইয়েস নো কোয়েশ্চেন প্রথমে আমরা হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে সেই ওয়ার্ডটা দিয়ে আনসার করতে পারি। ডাজ দ্য ওয়েদার অ্যাফেক্ট ইউর মুড? ইয়েস ইট ডাজ। ওকে, সো এখন কিরকমভাবে অ্যাফেক্ট করে আপনি বললেন ইয়েস ইট ডাজ। শুধুমাত্র ইয়েস ইট ডাজ বললে আমরা খুব ভালো একটা মার্ক এখানে পাচ্ছি না। এখন এই অ্যাফেক্টটা কিভাবে করে বা কখন কি ধরনের অ্যাফেক্ট ক্রিয়েট হয় সেটা একটু বলেন। ইয়েস ইট ডাজ। When the weather is gloomy, I feel a bit low. Although, or on the contrary, when the weather is mild and sunny,
I feel relaxed and comfortable. ওকে? বোঝা গেল যে আপনি ছোট্ট যে আপনার মধ্যে vocabularies গুলো আছে এটা নিয়েই আপনি আনসার দিলেন। I think it makes sense. এরপরে আমি হচ্ছে কিছু স্যাম্পল আনসার গ্রো থ্রু করছি। স্যাম্পল আনসার গো থ্রু করে আমি আরো কিছু আইডিয়া পেলাম। শুধুমাত্র হচ্ছে যে আমি এখানে বলেছি যে গ্লুমি থাকলে কিরকম হয়, you know that মাইল্ড থাকলে কিরকম হয়। আমি একটা কমপ্লিট বা রেলেভেন্ট এক্সাম্পল ও নিয়ে আসতে পারি এখানে। হয়তো আমি সেটা পড়ে আইডিয়া পেলাম। ওকে? অথবা হচ্ছে আ গ্লুমি এবং হট ওয়েদার এ কিরকম ইয়েটা থাকে বা সানি ওয়েদার এ কিরকম থাকে আমার মুড সেটার কথা বললাম। বাট এছাড়াও তো আ আরো অনেক রয়েছে যখন হচ্ছে ওয়েদারটা foggy থাকে বা ওয়েদারটা যখন হচ্ছে খুব বেশি কোল্ড থাকে তখন আমার সিচুয়েশনটা কিরকম থাকে বা আমার মুডটা কিরকম থাকে সেই বিষয়টা নিয়েও কথা বলতে পারি। সো whenever you check out sample answers you get better ideas, more ideas to make a concrete answer. ওকে? সেখান থেকে আমি নতুন ওয়ার্ড, নতুন আইডিয়া পিক করে আমি সামনে এগিয়ে যেতে পারি। ওকে? যেমনটা বলছিলাম যে আমার আ স্যাম্পল আনসারস গুলো চেক করে যাওয়া। Does the weather affect your mood? Yes, the weather affects my mood. When the weather is good, I feel happy, but very hot weather makes me tired. Simple answer. আমরা এর পরের স্ট্যান্ডার্ডটা যদি দেখি, yes, the weather definitely affects my mood. When the weather is bright and pleasant, I feel more energetic. এইটা হয়তো আমার মাথায় ছিল না ব্রাইট অ্যান্ড প্লেজেন্ট ওয়েদার যখন থাকে তখন কিরকম হয়? সো নতুন ওয়ার্ড আসলো। However, during gloomy weather, I sometimes feel a bit low and prefer staying indoors. ওকে? এই যে হ্যাঁ, আমি হচ্ছে ঘরে থাকতে পছন্দ করি। আমি হয়তো ইউজুয়ালি বলছি যে I prefer staying home, বাট এর পরিবর্তে I prefer staying indoors. এবং আরেকটা ব্যাপার দেখুন এখানে একটা ওয়ার্ড however এই যে ২ টা কন্ট্রাস্ট যখন কন্ট্রাস্টিভ সেন্টেন্স যখন আসছে আমি however দিয়ে লিঙ্ক করতে পারি, এই সেন্সটাও আমার ক্লিয়ার হচ্ছে। ওকে? অ্যান্ড এর পরেরটা যদি একটু খেলি, yes, the weather has a noticeable impact on my mood. দেখেন এখানে স্টার্টিংটা হলো আরো কাইন্ড অফ এনার্জেটিক ওয়েতে। Yes, the weather has a noticeable impact on my mood. যে আমার মুডের উপর একটা নোটিসেবল ইমপ্যাক্ট আছে। On days with clear skies and mild weather, আরো চমৎকারভাবে আমি শিখে গেলাম, I feel cheerful and motivated. On the other hand, when the weather is gloomy and overcast, I tend to feel blue and lose some of my enthusiasm for outdoor activities. দেখেন একই কথা কিন্তু একটু ডিফারেন্টলি বলা হলো। I sometimes feel a bit low and prefer staying indoors. এই কথাটাকে দেখেন I tend to feel blue and lose some of my enthusiasm for outdoor activities. Okay? So this is the way you can develop an answer. দেখেন এখন আমি যখন আইডিয়াস গুলো নিজের আইডিয়ার মতো নিয়ে নিজের আইডিয়াগুলো নিয়ে আমি একটা আনসার করেছি। এরপরে স্যাম্পল আনসারস গো থ্রু করেছি। বেটার আইডিয়াস হয়েছে। এখন সবগুলো একসাথে করে try to remake your answer and practice. Okay, so this is how we can pick a new words, pick new words, new ideas, new kind of expression, make a better answer, and final thing হচ্ছে practice speaking. এভাবে আমরা প্র্যাকটিস করে যেতে থাকি। ইনশাআল্লাহ দেখবেন হচ্ছে একটা বেশ ভালো ইমপ্যাক্ট তৈরি হচ্ছে। অ্যান্ড যদিও মনে হয় যে এই ৬ টা প্রসেস মেইনটেইন করে একটা আনসার দেওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা না করে আমি একটা না একটা আনসার কোনোভাবে দিয়ে গেলাম বা একটা কিছু দেখে মুখস্থ করে বলে ফেললাম, হয়ে গেল। ওকে? মুখস্থ করলে ন্যাচারাল জিনিসটা থাকে না, আপনি বিপদে পড়ে যাবেন। বাট দিস প্রসেস helps you to move forward, to, I mean, improve your capability to answer in a constructive way. Although the process seems time consuming at the beginning, but if you do it consistently and repeatedly, it will become easy and time saving for you as well. প্রথম একটা আনসার এভাবে মেক করতে হয়তো আমার ২-৪ মিনিট, ৫ মিনিট, অনেক ক্ষেত্রে ১০ মিনিটও সময় লাগতে পারে। বাট চিন্তা করুন আপনি যদি হচ্ছে ১০ মিনিটে একটা কোয়েশ্চেনের আনসার স্মুথলি হচ্ছে দিতে পারেন। একদম স্মার্টলি, ফ্লুয়েন্টলি উইথআউট এনি সর্ট অফ ইন্টারাপশন। একটা টপিকে হয়তো আমি ধরে নিলাম ৬ টা কোয়েশ্চেন, ১ ঘন্টা সময় লাগলো। আপনি ১ ঘন্টা সময় ব্যয় করে আগামী ১০ দিনে যদি ১০ টা টপিকে মাস্টার হয়ে ওঠেন ইনশাআল্লাহ, ১০ দিন পরে ১১তম টপিকটা নিয়ে কাজ করতে দেখবেন আপনার কাছে মনে হচ্ছে ইটস এফর্টলেস। অটোমেটিক্যালি কিছু আইডিয়া জেনারেট হতে থাকবে বিকজ আপনি আইডিয়া জেনারেট করতে খুব বেশি পারদর্শী হয়ে উঠেছেন গত ১০ দিনে। ওকে? সো এবং এই ১ ঘন্টা আপনি একবারে প্র্যাকটিস করারও দরকার নেই। আপনি একটা কোয়েশ্চেন নিয়ে কাজ করুন। সকালে একটা কোয়েশ্চেন, দুপুরে একটা কোয়েশ্চেন, বিকেলে ২ টো কোয়েশ্চেন, সন্ধ্যায় একটা কোয়েশ্চেন, রাতে আরো ২ টো কোয়েশ্চেনস। এভাবে মানে ১০ মিনিট করে একটা চাঙ্ক নিয়ে কাজ করুন। কারণ আমাদের আম কনসেনট্রেশন এখন এত অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় ১০-১৫ সেকেন্ডে। ওকে? যেটা হয়তো
আজকে থেকে ১০-১৫ বছর আগে সেটা ১০ থেকে ১৫ মিনিটে ছিল। আমরা রিলস, শর্টস দেখতে, দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে 30 সেকেন্ডস 1 মিনিট পরে আমাদের কনসেনট্রেশন কোথাও থাকে না। হুট করে একটা জার্নি শুরু করাটা ১ ঘন্টা প্র্যাকটিস করাটা খুব বেশি টাফ হয়ে যেতে পারে। No worries, focus on one single question. Okay, take 5 to 10 minutes. Try to answer the question smartly, fluently, with some collocations and some smart expressions. ঠিক আছে? ঠিক এইভাবে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি, যেটা আমাদের জন্য হচ্ছে ইফেক্টিভ হবে আশা করি। সো আজকে আমরা ২ টো বিষয় আবার নতুন করে দেখলাম। ২ টো বিষয় না, ১ টি বিষয় নতুন করে দেখলাম। সেটা হচ্ছে vocabulary শেখার প্রসেসটা। ওকে? সো আমরা একটা প্রসেস শিখেছি। সেটা হচ্ছে connecting unknown facts with the known ones. আমরা unknown fact বা unknown vocabulary কে একটা known fact এর সাথে কানেক্ট করছি। সিম্পলি এখন যারা আছেন একটু খেয়াল করেন, আপনি যদি ওই চেনা আবহাওয়াটার কথা চিন্তা করেন বা আবহাওয়াটা যে বৃষ্টি হচ্ছে, বাইরে অন্ধকার হয়ে আছে, ভাল লাগছে না কিছু। ওয়েদার টাইপটা কি? গ্লুমি। খুব বেশি গরম, মাথার উপর ফ্যান চলছে, বাইরে প্রখর রোদ, ঘামছি, স্কর্চিং হট, swelteringly hot, baking hot, শীতে কাঁপছি, ঠান্ডা আবহাওয়া, কুয়াশা বাইরে। এই আবহাওয়াটার সাথে কোনটা এসেছিল? ফ্রিজিং কোল্ড। ওকে? ঠিক এইভাবে unknown কোনো vocabulary কে known একটা ফ্যাক্ট এর সাথে কানেক্ট করে we can remember that ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। I have to call it a day today. আবারও দেখা হচ্ছে। আমাদের ডেজ গুলো ছিল ২, ৪, ৬ এবং ৮। আজকে ৪ তারিখ। ২ তারিখের লাইভ সেশনটা আমরা মিস করেছি। পরবর্তীতে একটা ডেটে আমরা এটা নিয়ে নিবো। আগামী ৬ তারিখেও আমাদের একটা লাইভ সেশন আছে। might be on Friday ৬ তারিখ শুক্রবার রাত ৭:৩০ ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর শুক্রবারে আমরা হচ্ছে IELTS স্পিকিং পার্ট ২ নিয়ে কথা বলব। স্পিকিং পার্ট ২ তে আমাদের একটা বড় প্রবলেম থেকেই যায় সবসময়। আ স্পিকিং পার্ট ২ টাকে আমরা কিভাবে সহজ করতে পারি? কিভাবে সহজে আমি প্র্যাকটিস করলে আ একটা স্পিচ মেক করা যায়। স্পিচ মেকিং প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব এবং কিছু ওয়েজ নিয়ে আলোচনা করব, স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই from my end. See you guys again, and thank you very much for being with me from the beginning till the end. See you again on Friday with another boring lesson, inshallah. Assalamu alaikum. Allah Hafiz, my brothers and sisters.